আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এর মধ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর এক ধরনের অভিযোগ, সীমাবদ্ধতা কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এর মধ্যে গত 2 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, বিশেষ করে যে 3টা দল দেখা করেছেন তাদের মধ্যে 2টো দল বিএনপি এবং জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে সরাসরি বলে এসেছেন যে কয়েকজন উপদেষ্টাকে সরাতে হবে, এবং অপর একটা দল এনসিপি তাদের যে প্রধান নেতা নাহিদ ইসলাম উনিও কয়েকদিন আগে প্রকাশ্যে বলেছিলেন যে এই উপদেষ্টাদের কেউ কেউ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, এবং তারা সেফ এক্সিট খুঁজছেন এবং সেফ এক্সিট পাওয়ার লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক ধরনের লিয়াজও করছেন। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই সরকারের উপদেষ্টাদের ব্যাপারে এই দলগুলো, রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলোর এক ধরনের অবজারভেশন আছে এবং তারা চাচ্ছেন এদেরকে সরাতে হবে। তারা চাচ্ছেন উপদেষ্টা মণ্ডলীটা আরও যেন ফেয়ার হয়, আরও যেন নিরপেক্ষ হয়, এমন চাচ্ছেন। এখন কার কার ব্যাপারে তাদের আপত্তি? ইন্টারেস্টিং হলো কোনো একটা রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে কারোর নাম বলেনি, এবং জিজ্ঞাসা করলেই তারা বলে আপনারা তো জানেনই কারা। এর চেয়ে আমার বিবেচনা, আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে আমার কাছে এর চেয়ে ফালতু আর কোনো কথা মনে হয় না। একটা পলিটিক্যাল পার্টি তারা নাম বলতে ভয় পায়, অথবা তারা নাম বলতে বিব্রত বোধ করে, অথবা তাদের সঙ্গে পার্সোনাল রিলেশন যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে নাম বলতে চায় না। তো এই পলিটিক্যাল পার্টিগুলো এই জাতির কী উপকারে লাগবে এই নাম বুঝতে পারি না। যে পলিটিক্যাল তারা কেন চায় এটা আপনারা বেসিক কথা ভাবেন। তারা উপদেষ্টাদের পদত্যাগ কেন চায়, উপদেষ্টাদের সরিয়ে দিতে কেন চায়? চায় এই কারণে তারা মনে করে তারা যদি থাকে এই নির্বাচনের সময় সামনের দিনগুলোতে তাহলে হয়তো নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে না। অবাধ এবং সুষ্ঠু না হলে কি হবে? একদল হারবে, একদল জিতবে, এটাই তো। সুষ্ঠু না হলেও একদল জিতবে, একদল হারবে, সুষ্ঠু হলেও একদল হারবে, একদল জিতবে। তাই তারা এটা বলছে কেন? নিজেদের যাওয়ার জন্য বলছে। এবং পাশাপাশি আমরা যেটা মনে করি তারা এটা বলছে যে অবাধ নির্বাচনটা না হলে জনরায়টা ঠিকভাবে প্রতিফলিত হবে না। জনগণ যে রায়টা দিয়েছে সেই ক্ষেত্রে কিছুটা ঝামেলা হবে, সেই ক্ষেত্রে সঠিক রায়টা প্রকাশিত হবে না। আমরা আমাদের দিক থেকে এইভাবে মনে করি। তাহলে যে লোকটা ওখানে বসে থেকে, যাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, বসে থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছে, তার নাম বলতে আপনার লজ্জা কেন? তার মানে তার সঙ্গে আপনারও একটা লিয়াজও আছে। অথবা আপনারা এই ধরনের কথা বলে সেই উপদেষ্টাদেরকে, সেই দুর্নীতিপরায়ণ অথবা পক্ষপাত দুষ্ট উপদেষ্টাদেরকে আপনারা একভাবে আহ্বান জানাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করবো যদি আপনারা আমাদের সঙ্গে লিয়াজও না করেন। এটা কি? এই সন্দেহটা কিন্তু আমার থাকবে। দেখুন আরেকটা বিষয়, যে অনেকে বলছে এরা দুর্নীতি করছে। যদি দুর্নীতিও করে সেই দুর্নীতির অভিযোগটাও তো আপনাকে স্পষ্ট করে বলতে হবে। আমরা অনেক দুর্নীতির খবর আমাদের কাছে আসে, আমরা জানি, কিন্তু আমরা তো আর রাজনৈতিক নেতা না, আমরা তো আর এটা নিয়ে কোনো আন্দোলনে যাচ্ছি না। আমি সাংবাদিক হিসেবে গেলে আমি ইনফর্ম করতে পারি, জানাতে পারি। তো আমরা অনেক কিছু জানি এবং সেগুলো কিন্তু আমি বলি এর বিরুদ্ধে এটা আসছে, এর বিরুদ্ধে ওটা আসছে। যেমন ধরেন এই মুহূর্তে 2জন উপদেষ্টার নাম সবচেয়ে বেশি জোরে সোরে আসছে, সেটা হলো 2জন ছাত্র উপদেষ্টা, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলমেরটা কম, মাহফুজ আলমের সর্বশেষ একটা অপকর্ম করেছেন, সেটা হলো 2টা টেলিভিশনের লাইসেন্স দিয়েছেন। কথা ছিল যে আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছিল, গণমাধ্যম সংস্কার একটা কমিশন হয়েছিল, তারা বলেছিল এটা যে প্রক্রিয়া দেওয়া ধরে তারা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব না করে উনি আগের পদ্ধতিতে, আগের স্বৈরাচারী সরকার বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, তারা যে পদ্ধতিতে লাইসেন্স দিত ঠিক সেই একই পদ্ধতিতে 2টা টেলিভিশন লাইসেন্স দিয়েছে। এবং যাদেরকে দিয়েছে খুবই হাস্যকর হলো তারা খুবই জুনিয়র লেভেলের 2জন সাংবাদিক, তাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে। একটা টেলিভিশন চালাতে গেলে কত টাকা লাগে, সেই টেলিভিশনের অর্থনৈতিক সেই সক্ষমতা আছে কিনা, কারণ আপনি একটা টেলিভিশন চাইলে একজনকে দিলেন, সে 500 জন লোককে নিয়োগ দিল, নিয়োগ দিয়ে কাউকে বেতন দিল না, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। কিন্তু সেই সক্ষমতা তারা আছে কিনা দেখতে তো হবে। এই লোকগুলি নিজেরাই আগে ঢাকা শহরে থাকতে পারতো না, তাদেরকে দিয়েছেন। তার মানে হলো যে এরা আসলে